আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। 1.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণের চাপে ধুঁকছে রাষ্ট্রীয় মালিকানার 6 ব্যাংক। চলতি বছর 8,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও নেই অগ্রগতি। শীর্ষ 20 খেলাপি গ্রাহকের কাছেই আটকে আছে এসব ব্যাংকের 85,500 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, খেলাপি আদায়ের প্রয়োজন কঠোর পদক্ষেপ, সেই সাথে কাঠামোগত পরিবর্তন। মিনা ফেরদৌসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে প্রায় 6 লাখ কোটি টাকায়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকে খেলাপির পরিমাণ 1,49,140 কোটি টাকা। হিসাব বলছে শীর্ষ 20 গ্রাহকের কাছেই আটকে আছে এসব ঋণের 60% বেশি, যার পরিমাণ 85,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল চলতি বছর অন্তত 8,000 কোটি টাকা আদায় করতে পারবে সরকারি এসব ব্যাংক, কিন্তু হয়েছে খুব সামান্য। বছরের প্রথম 6 মাসে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র 128 কোটি টাকা। খেলাপিগুলো আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এই খেলাপি ঋণ আদায় করা এটা কোনোভাবেই সম্ভব নয়। এর আগেও বহুবার এই ধরনের তাদেরকে আপনার বিভিন্ন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল এবং তারা কখনোই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি ঋণ আদায় করেছে জনতা ব্যাংক 15 কোটি টাকা, অগ্রণীর আদায়ের পরিমাণ 19 কোটি, রূপালী 90 ও বিডিবিএল 3 কোটি টাকা। সোনালী আর বেসিকের আদায় এখনো লাখের ঘরে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া হবে। নীতি সহায়তার আওতায় আসছেনি, অ্যাপ্লাইও করেনি, ব্যাংকও তাদের ব্যাপারে কোনো সুপারিশ করেনি। তাদের ব্যাপারে আদায় যেভাবে হোক বাড়াতে হবে এবং আদায় পরিস্থিতি যদি দেখা যাচ্ছে যে আদায় করা যাচ্ছে না, গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিতে হবে এবং তাদের যে সকল কোলাটেরাল আছে সেগুলোকে আইনের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে সেগুলো মালিকানা সেগুলো লিকুইড করে দায় কমানো, এই পদক্ষেপ নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার না করে শুধু আইনি পথে হাঁটলেই খেলাপি আদায় হবে না। ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থায়, তাদের ঋণ প্রদান ব্যবস্থায়, ঋণ আদায়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থার মধ্যে যদি একটা পরিবর্তন আনা না সম্ভব হয়, তাহলে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এটা কোনোদিন অর্জন হয়নি, আজকেও হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাহলে এই সংস্কৃতির ক্ষেত্রে আপনি পরিবর্তন করার জন্য যে ধরনের একটা সংস্কার করা প্রয়োজন, আমরা কি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে বা সার্বিকভাবে ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের একটা সংস্কার সূচনা করতে পেরেছি? ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু বেসরকারি ব্যাংকে নয়, সরকারি দুর্বল ব্যাংকও মার্জারের পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংকের অর্থ ছাড়ের পরই বসবে প্রশাসক। এর মধ্যে কোনো ব্যাংককে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কি হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত দেয়া হবে আমানতকারীদের। ব্যাংকের কার্যক্রম শুরুর 17 দিনের মধ্যে এই টাকা পাবেন 5 ব্যাংকের আমানতকারীরা। এর আগে গেল সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে ইন্টার ইউনাইটেড ইসলামী ব্যাংকের অনুমোদন পাশ হয়। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে এই ব্যাংক। ব্যাংকের মূলধনের মধ্যে অর্থ মন্ত্রণালয় 20,000 কোটি টাকা দিলেই শুরু হবে ব্রিজ ব্যাংকিং কার্যক্রম। পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবেন মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে। স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানি শেয়ার দর। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ গত কার্যদিবসের চেয়ে সামান্য কমেছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 25 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5227 পয়েন্টে। তবে এদিন ডিএসইতে লেনদেন 12 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 230টির, কমেছে 120টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 34 পয়েন্ট কমেছে। তবে সূচক কমলেও লেনদেন 9 কোটি টাকা বেড়েছে। কুড়িগ্রামে নির্মাণাধীন বাংলাদেশ ভুটান অর্থনৈতিক অঞ্চল দুদেশের বাণিজ্য সম্প্রসারণে ও বাণিজ্য ঘাটতি মেটাতে সহায়ক হবে। সোমবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আয়োজিত এক সেমিনারে একথা বলেন সাবেক পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস। এদিকে বাংলাদেশের জলবিদ্যুৎ রপ্তানিতে ভারত তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাস্য কার্মা হামুদর্জি। Some special clauses we can address. 2024-25 সালে ভুটানে বাংলাদেশ 1,43,25,000 টাকার পণ্য রপ্তানি করেছে। অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা পিটিএ অনুসারে কয়েকটি পণ্যে শুল্কমুক্ত সুবিধাও দিয়ে আসছে দুই দেশ। তবে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হলে দুই দেশের বাণিজ্য প্রসারে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দুই দেশের কূটনীতিকেরা। বাংলাদেশ ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা বিষয়ক এই সেমিনারে ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে ভুটানের 5 দশকের দ্বিপাক্ষিক সম্পর্কে সেভাবে বাণিজ্য সম্প্রসারণ ঘটেনি, যা কুড়িগ্রামে নির্মাণাধীন বাংলাদেশ ভুটান অর্থনৈতিক অঞ্চলের ভূমিকা রাখবে। We have managed to work so far in taking our bilateral cooperation forward. So I believe that even with the FTA, there is tremendous potential and we can definitely surmount any kind of difficulties that may exist to take the FTA and really tap into the potential that our two countries have. এদিকে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের মোংলা, মাতারবাড়ি ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি করতে পারবে ভুটান, যা দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে বলে মনে করেন ভুটানের নিযুক্ত সাবেক এই রাষ্ট্রদূত। এছাড়া ভুটানের সাথে শিক্ষা, তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং হাইড্রো পাওয়ার এনার্জি খাত সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। Of the Bhutanese consumer class is indeed very high, and there are many niche products that we can explore. Has a huge resource in hydropower, and Bangladesh, being always energy starved, has been seeking to collaborate with Bhutan in this regard. অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী ভুটানের অভিজ্ঞতা নিতে পারে বাংলাদেশ। সেই সাথে থিম্পুর সাথে এফটিএ কার্যকর হলে দুই দেশের মধ্যে ব্যাপক বিনিয়োগ সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন তিনি। With regard to the global happiness index, I think this is very important. We have seen over the based on our experience of 1.5 decade now, economics and those elements of good governance are also very important as we go forward. So a lot of things to learn from Bhutan. কূটনৈতিক সম্পর্ক জোরদারে সরকারি পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ এফওসি খুলতে চায় থিম্পু। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে পারলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব হবে বলে জানান বক্তারা। Formal diplomatic relations. মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ভোজ্য তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 177 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজারে 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল 945 টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 163 টাকা। নতুন এ দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।
চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপের মার্কিন হুমকির পর যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে দ্বিমুখী আচরণ বলে অভিযোগ করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা বাণিজ্য যুদ্ধকে ভয় পায় না এবং প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত। সম্প্রতি চীন রেয়ার আর্থ রপ্তানিতে নিয়ম কঠোর করলে বেইজিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। এই উত্তেজনার জেরে আর্থিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রস্তাবিত বৈঠক নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এই ছিল প্রবারী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।